এর জন্য আমার বোকা মেয়েটা কান্না করছে। আরে সমস্যা নেই, তুমি আবার পরীক্ষার পর আসবে। তোমার খালামণি ভাষায় তো তোমাকে বেশ আদর যত্ন করে, তখন তো আমাদেরই ভুলে যাও। এখন বোকার মতন কান্না করছো। নীলার ততক্ষণে কান্না থেমে গেছে। নীলার মা শান্ত কণ্ঠে বলল, তোর না সেমিস্টার শেষ হলো কয়েকদিন আগে, আবার কিসের প্র্যাকটিক্যাল? নীলা যেন এবার অথৈ সাগরে পড়ল। কোনো মতে মিথ্যা কথা তো বলে ফেলল, এখন কি বলবে। নীলার ভাবনার মাঝে নীলার বাবা আজিজুর রহমান গম্ভীর কণ্ঠে তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, সেমিস্টার আর প্র্যাকটিক্যালের সম্পর্ক কি? সেমিস্টার হয়ে গেছে শেষ, এর জন্য কি প্র্যাকটিক্যাল হতে পারবে না? অদ্ভুত কথাবার্তা। নীলা যেন বাবার কথায় স্বস্তি পেল। নীলার বাবা মেয়ের দিকে তাকিয়ে বলল, আজ বিকেলে আম্মু তোমাকে গাড়িতে উঠাই দিব, কেমন? এখন খাও। নীলার চোখের জল মুছে মাথা নাড়িয়ে খাবারে মনোযোগ দেয়, কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কাকে ভালোবাসলো সে? মানুষটা এত পাষাণ। তার কান্না সবাইকে টলাতে পারলেও ওই মানুষটাকে টলাতে পারল না। কোনো মতে খাবার শেষ করে নীলা ঘরে চলে গেল। নীলার বড় বোন নিরুপমা মানে নীরু সবটাই খেয়াল করেছে। নীলা, ভেতরে আসলাম। কথাটা বলেই রুমের ভিতর ঢুকে গেল রাহাত। নীলা তখন রেডি হচ্ছে চলে যাওয়ার জন্য। নীলা ঢাকা থাকে ওর খালামণির বাসায়, সেখানে থেকেই পড়াশোনা করে। আর ওদের বাড়ি হলো খুলনা, ওর জন্মস্থান। রাহাত নীলার খাটে এসে গলা পরিষ্কার করে খোঁচা মেরে বলল, বাহ, ভালোই হয়েছে চলে যাচ্ছিস। তোর এই অন্ধকার রং দেখলে আমার সারাদিন আধার কাটে। নীলার মনে হচ্ছে তার শরীরে কেউ ছুরির আঘাত করছে। টিকে থাকা দায়ী হয়ে দাঁড়িয়েছে, তবুও সে শক্ত হয়ে আয়নার দিকে তাকিয়ে ওড়না ঠিক করছে। নীলার নীরবতা রাহাতের ভালো লাগছে না। সে নীলাকে কান্না করাতে চাচ্ছে, নীলাকে কষ্ট দিতে তার বেশ লাগে। নীলার কোনো উত্তর না পেয়ে রাহাত আবার বলল, তুই খাবার টেবিলে নাটকটা কেন করলি নীলা? নীলা এবার আর চুপ থাকতে না পারেনি, কষ্টটা চাপা দিয়ে বলল, রাহাত ভাই, ওটা আপনার কাছে নাটকই মনে হবে, কারণ আপনি আজও অনুভূতিগুলো মূল্য দিতে শিখেননি। তবে মনে রাখবেন রাহাত ভাই, যেদিন মূল্য দিতে শিখবেন সেদিন যেন খুব দেরি না হয়ে যায়। নীলার কথার ধরন রাহাতের কাছে কেমন যেন লাগলো। রাহাত ভেবেছিল নীলা আবারও কতক্ষণ ফ্যাচ ফ্যাচ করে কাঁদবে, তার কাছে ভালোবাসা ভিক্ষে চাইবে। কিন্তু এমন কিছুই হলো না। রাহাতের রাগ উঠে গেল। সে বসা থেকে উঠে রাগী স্বরে বলল, এই এই, তুই আমাকে কি অভিশাপ দিচ্ছিস নাকি? নীলা তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, অভিশাপ দিলাম না, সাবধান করলাম। রাহাত নীলার কথাগুলো সহ্য করতে পারছে না। তেরে গিয়ে কিছু বলবে তার আগেই নিরুপমা হাজির হয়। এসেই খাটে বসে হেসে বলল, কি কথা হচ্ছে দুজনের মাঝে? আমাকেও বল। কিছু না। বলেই চলে গেল। নীলা চুপ হয়ে যায়, কেন জানি অকারণেই তার বোনের উপর রাগ উঠছে। সেই রাগ থেকেই বলে ফেলল, কেন আপু? রাহাত ভাইয়া তো আমার চাচাতো ভাই, তাকে কি আমি কিছু বলতেও পারবো না আলাদা? তোমার হবু হাজবেন্ড বলে কি সব তোমাকেও বলতে হবে? নীলার উত্তরটা ভালো লাগেনি নিরুপমার, তবুও সে যথেষ্ট হাসি হাসি মুখ করে বলল, না নীলা, তেমন কিছুই না। আমি তো এমনিই জিজ্ঞেস করেছি, তুই কি আমার উপরে কোনো কারণে রাগ করেছিস? নীলা বুঝে ফেলে সে রাগের মাথায় ভুল বলে ফেলেছে, তাই চুপ হয়ে যায়। বাহির থেকে আজিজুর রহমান নীলাকে তাড়াতাড়ি বের হওয়ার জন্য ডাকছে। নীলা ব্যাগ নিয়ে দরজা অবধি গিয়ে ফিরে তাকালো বোনের দিকে, তারপর বলল, আপু, তুমি জীবনে কিছু না পেলেও তুমি ভাগ্যবতী, কারণ জানো, কারণ সব থেকে বড় প্রাপ্তি শরীর ফর্সা রং যেটা তোমার আছে, তাই তুমি না চাইতেও অনেক পেয়ে ফেলেছ। নিরুপমা বোনের কথা বুঝে ওঠার আগেই নীলা প্রস্থান নিল। তাকে তো অনেকটা পথ যেতে হবে একা একা। উত্তপ্ত সূর্যের তেজ এখন নরম। নীলা আর তার বাবা দাঁড়িয়ে আছে ট্রেন স্টেশন। নীলাকে ট্রেনে তুলে দিতে এসেছে তার বাবা। নীলার ঠেলে কান্না আসছে, কিন্তু সে কাঁদবে না। বাবার সামনে আর কিছুই প্রকাশ করবে না, কারণ তার বাবা অনেক চতুর, বুঝে যাবে। নীলার ট্রেনের সময় হয়েছে। নীলার বাবা নীলাকে ট্রেনে বসিয়ে দিল। নামার সময় নীলার মাথায় হাত বুলিয়ে বলল, আম্মু, ভালোভাবে থেকো, নিজের খেয়াল রেখো। যাই হোক, মন খারাপ করবে না, আর কখনো সমস্যা থেকে পালাবে না। ভয়ং সমাজ